কিলোমিটার মতো। আমাদের বাড়িটা হচ্ছে এই জায়গাটায়, বুঝলে? আচ্ছা, ওই যে চড়াটা ফারাক্কা কোনটা বললেন? এখানে ফারাক্কা ব্যারেজ। হ্যাঁ, এখান থেকে ধরো ফারাক্কার ভাটিতে। হ্যাঁ হ্যাঁ, ভাটিতে, মানে অ্যারাউন্ড 4-5 কিলোমিটার্স। কিন্তু ফারাক্কা থেকে একটা চর দেখা যায় যে মাঝখানে। ওটাই তুমি এই জায়গাটা দেখতে পাও। হ্যাঁ, কয়েক বছর ধরে এখানে কি জনবসতি আছে ওই চড়াটাতে? হ্যাঁ, ভালো রকম। এখানে তোমার হাই স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, ব্যাংক আছে, হুম তোমার হাই মাদ্রাসা, মানে হায়ার সেকেন্ডারি অ্যাটলিস্ট 2-3টে স্কুল আছে, হুম। বুঝতে পারছো? এর উপর দিয়ে তোমার এবার আপনাদের যদি হয়, হ্যাঁ এটা যে ভাটির দিক তো, হ্যাঁ, তাহলে পদ্মায় জল যাচ্ছে কোন দিকে? সেটা এইটা দিয়ে এই ধারাটুকু ফলো করছে? হ্যাঁ, এটা আছে। এটা হার্ডলি 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার মতো, কিন্তু টোটাল চওড়াটা ছিল প্রায় 7 কিলোমিটার মধ্যে, যার মধ্যে ধরো 3 কিলোমিটার মতো ছিল চর। এবং আর সেখানে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ আরো ডাউন স্ট্রিমে, হ্যাঁ। বাংলাদেশ বর্ডার দিয়ে বার্ড ফেন্সিং হয়ে গেছে। সরি, এইটুকু না, এইটুকুতে হতে পারেনি, এইটুকু না, এই অংশটা যে বললাম না যে এটা ফ্লো ছিল, এটা টোটাল মজে গেছে। এই পর্যন্ত বার্ড ফেন্সিং হয়ে গেছে। এদিকটা এখন মানে অ্যাক্টিভ চ্যানেল আছে এখন। আচ্ছা, তার মানে অ্যাক্টিভ চ্যানেল। এখান থেকে আর একটু ডাউন স্ট্রিমে গেলে তোমার এর অফটেকটা ছিল যে ভাগীরথীর। আর আমাদের নেক কাট অফটা কোন দিকে নিল? এই যে ধুলিয়ান থেকে আরো ডাউন স্ট্রিমে এসে তারপরে ভাগীরথী জলে গেল। না, তুমি বলছো যে আর্টিফিশিয়াল যেটা, সেটা তো তোমার ফারাক্কা থেকে ফিডার ক্যানেল এরকম ভাবে আসছে। ফিডার ক্যানেলটা ফারাক্কা থেকে এইভাবে আসলো। আর এই যে গঙ্গা পদ্মার যে অংশটা, এইটা এখানে তোমার একটা জায়গা নাম আছে গিরিয়া থেকে একটা বেরিয়েছে, সেটা হলো ভাগীরথী। এই ফিডার ক্যানেলটা এসে জঙ্গিপুর ব্যারেজের কাছে, ওখানে আরেকটা ব্যারেজ আছে জঙ্গিপুর ব্যারেজে এসে তোমার ভাগীরথীর সঙ্গে মিলছে। আচ্ছা, তার মানে ন্যাচারাল ভাবে কিছু জল যাচ্ছে কি? না, ওটা টোটাল বন্ধ। ওটা কি বন্ধ করে দিয়েছে? মানে ওখানে ব্যবস্থাটাই হচ্ছে, মানে বর্ষাকালে হয়তো এটা কানেক্ট হতে পারে, কিন্তু ব্যবস্থা, এই ব্যারেজটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। এইখানে যে ব্যারেজটা তৈরি করেছে সেটার উদ্দেশ্য হচ্ছে যে সেডিমেন্ট, মানে অনেকগুলো মাল্টিপারপাস প্রজেক্ট বলে এটা। একটা হচ্ছে পারপাস হচ্ছে মানে প্রোভাইডিং অর সাপ্লাইং সেডিমেন্ট ফ্রি ওয়াটার টু ক্যালকাটা অ্যান্ড ক্যালকাটা পোর্ট, ফিডার ক্যানেল। এটা হচ্ছে একটা মানে অন্যতম প্রধান কারণ আর কি। এবারে এই জল যদি ভাগীরথীতে ঢুকে, তাহলে সেটা তো উইথ সেডিমেন্ট হবে। দিয়েছে এটা ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে ব্যারেজ দিয়ে। পারে এই যে জলটা আসছে সেটা রিলেটিভলি সেডিমেন্ট ফ্রি। ও তার মানে যেহেতু এটা আপার সোর্স থেকে, যেহেতু তোমাকে ওখানে জলটাকে স্টেবল করে দিচ্ছে, বুঝতে পেরেছো? যে সেডিমেন্ট ফ্রি জলটা, ফ্রি মানে অ্যাবসলিউট সেন্স না, রিলেটিভলি সেডিমেন্ট ফ্রি জলটাকে ফিডার ক্যানেল দিয়ে ভাগীরথী দিচ্ছে। আচ্ছা, এই যে ভাগীরথী যে জলটা মানে উঠলো, এখানে সেডিমেন্টেশন হয়নি? এটা তো বেডটা উঁচু হয়ে যাওয়ার কথা। তাই তো হয়েছে। তুমি আপস্ট্রিমে যেটা দেখবে সেডিমেন্টেশনের জন্য তো আপস্ট্রিমে আইল্যান্ড ফর্ম হয়েছে। তুমি ফারাক্কা ব্যারেজের হার্ডলি 200-300 মিটার ধরে দেখতে পাবে যেরকম আইল্যান্ড ফর্ম হয়েছে আপস্ট্রিমে, কিন্তু ওখানে বসতি হয়নি। কিন্তু আর একটু যদি দূরে যাও, মোটামুটি ধরো তুমি 3 কিলোমিটার মতো দূরে, মানে আমি উজানের দিকে যদি যাই তাহলে কথা বলছি, আপস্ট্রিমে উজানের দিকে কথা বলছি। এবার তাহলে এখানে কি ড্রেজিং হচ্ছে? না, ফারাক্কা ব্যারেজ রিলেটেড এতে ড্রেজিং এর কোনো বন্দোবস্ত নেই। ফারাক্কা ব্যারেজকে বাঁচানোর জন্য, ফারাক্কা ব্যারেজকে ভাঙন বাঁচানোর জন্য যে ইনিশিয়েটিভ গভর্নমেন্ট থেকে নেয়, সেইটা কতটা ইফেক্টিভ হয়? সেটা একদম ইফেক্টিভ নয়। একদমই ভাঙন রোধে যে পরিকল্পনা যেটা করছে সেটা হলো যে সিম্পলি তোমার স্ট্রেংথেনিং অফ দ্য রিভার ব্যাংক, সে পাথর দিয়ে ইত্যাদি দিয়ে ওটাকে বাঁধার চেষ্টা করছে। সেই করে কি নদীকে আটকানো যায়? গঙ্গার মতো নদীকে? হ্যাঁ, একটা সিজন, দুটো সিজন আটকাবে, তারপর কি হবে? তারপর আবার ভাঙবে। বেসিক্যালি যে কাণ্ডটা ঘটে সেটা হচ্ছে যে, আমি একটা জায়গাতে আমাকে জিজ্ঞেস করছিলাম, আমি এইভাবে বুঝিয়েছিলাম যে একটা সাপোজ সিলিন্ড্রিক্যাল শেপের বেলুন আছে, বেলুন সিলিন্ড্রিক্যাল শেপের পাওয়া যায় না মেলা টেলাতে, ওই বেলুনটাতে তুমি হাওয়া ভরেছো। এবার ওই বেলুনটার যে কোনো জায়গাতে যদি চাপ দাও, তাহলে হবে কি অন্য জায়গাগুলো ফেপে যাবে, তাই তো? কারণ ওর তো ক্যাপাসিটি লিমিটেড। নদীর ক্ষেত্রেও তাই, তার যে ডিসচার্জ ক্যাপাসিটি আছে ওটা তো ফিক্সড। এবার ডিসচার্জ ক্যাপাসিটি তার যদি ডেপথ বেশি হয় তাহলে তার উইথ কম হবে, আর যদি ডেপথ কমে যায় তাহলে উইথ বাড়াতে হবে। তো ওই যে উইথ বাড়ছে এই জন্যই জলটাকে ফ্লো অ্যালাউ করবে, সেটা তো ক্যারিং ক্যাপাসিটি তো নেই, যার ফলে ও দুদিকে চাপ দিচ্ছে ওই যে বেলুন ফেপে যাওয়ার মতো, ফলে পাড় ভাঙছে না। এবং এই যে পাড় ভাঙা, মানে রিভার ব্যাংক ফেলিওরের জন্য যে মানে মানুষগুলো এনভায়রনমেন্টাল রিফিউজি, তাদের জন্য কি মানে এই ব্যবস্থা, তাদের রিহ্যাবিলিটেশন কিভাবে করে? আনফরচুনেট বলি তোমাকে, খুব আনফরচুনেট ব্যাপার। রিভার ব্যাংক এরোশন ইজ নট কনসিডার্ড অ্যাজ ন্যাচারাল হ্যাজার্ড ইয়েট, টিল নাও ইট ইজ নট কনসিডার্ড। ফলে যারা
অ্যাফেক্টেড তারাকে মানে ওয়ান টাইম হয়তো কিছু রিলিফ টিলিফ দেওয়া হয়, সেটা ঠিক আছে, কিন্তু কোনো কম্প্রিহেন্সিভ কোনো প্যাকেজ আছে, কোনো স্কিম আছে গভর্নমেন্টের, সেটা নেই। বাড়ি ভেঙে গেল, তাহলে একটা পিএমজিএসওয়ার আন্ডারে বাড়ি করে দিল, হয়তো এককালীন কিছু একটু সুবিধা টুবিধা দিল পঞ্চায়েত থেকে ইত্যাদি, সেরকম আছে। কিন্তু টাইম আছে, ওয়ান টাইম আছে, কিন্তু লং টার্ম বেসিসে একটা কিছু আছে, তা কিন্তু নেই। না কোনো স্কিম আছে, না কোনো গভর্নমেন্টের। এবার এই যে মানুষগুলো ওখানে বসবাস করছিল, মানে দীর্ঘ সময় ধরে বসবাস করছিল, তারা কি মানে প্রথম থেকেই ভূমিহীন ছিল নাকি এই নদী ভাঙানোর জন্য না, ভূমিহীন? আমি তোমাকে যে জমিটা মানে আগে জমি যদি রিভার ব্যাংক এরোশনের ফলে জমি যদি নদীগর্ভে চলে যায়, তাহলে জমির মালিকানা কিন্তু ব্যক্তিগত মালিকানাতেই থাকতো, রায়ত সম্পত্তি কারো যদি নদীগর্ভে চলে যায়, তাহলে আগে নিয়ম ছিল যে ওইটা মালিকেরই থাকবে দীর্ঘদিন, মানে বহু বছর পর আবার যদি জমিটা পুনরায় উঠে আসে। পুনরায় যদি হয়, সেডিমেন্টেশনের ফলে যদি তৈরি হয় জমিটা, জেগে ওঠে, তাহলে সেটা কিন্তু মালিক হবে সেই ব্যক্তি বা তার উত্তরসূরি। তার উত্তরসূরি অন্য জমির যেভাবে মালিক হয় খুব স্বাভাবিকভাবে। এখনো নিয়মটাই বদলে দেওয়া হয়েছে, তাই নাকি? ধারাটা আমি মনে পড়ছে না আমার, এখন সে ধারা নেই। এখন কিন্তু হচ্ছে ওয়ান্স ইট ইজ এরোডেড, দ্য ল্যান্ড উইল ভেস্টেড অন দ্য গভর্নমেন্ট। আচ্ছা, এটা আমার জানা ছিল না। হ্যাঁ, এটা আমি তোমাকে ধারাটা এই মুহূর্তে তোমাকে বলতে পারছি না, আমি তোকে দেখে বলবো। তো সেই নিয়ে তো মালদার যে ভাঙন প্রবণ এলাকার মানুষ যারা যারা এফেক্টেড, যারা ভিকটিম, তাদের তো দাবি যে ওই ধারাটাকে চেঞ্জ করতে হবে এবং পুরোনো ধারা ফিরিয়ে নিয়ে আসতে হবে, যাতে এই মুহূর্তে যদি যতটা ক্ষতি হই না কেন, একটা সময় আমার সেটা যদি পুনরায় ফিরে পাই। পাই। এখন না, সেটা পাবে না তুমি। আচ্ছা, আগে অন্তত আমার যতদূর মনে পড়ে 20 বছর পর্যন্ত সেটা ছিল, যে 20 বছরের মধ্যেও যদি ওটা জেগে ওঠে, তাহলে মালিক হবে যে যিনি মালিক ছিলেন তিনি। এখন সে ব্যবস্থা, তার মানে রিভার বেডে কারো ব্যক্তিগত মালিকানা থাকতে পারবে না এখন না, পারবে না। আমার- Once it is eroded, it is eroded forever. সাপোজ এই যে আমাদের এখানে যে আমরা এই দূরে দেখতে পাচ্ছি যে ওই কলা বাগানটা করেছে, তার মানে এখানে কিছু মানুষ এসে তৈরি করেছে। হ্যাঁ, কিন্তু এর জমির মালিকানা থাকবে না। ইনফ্যাক্ট মালদা জেলার মানুষ ল্যান্ড রেভিনিউ দেওয়ার জন্য হত্যা দিয়ে বসে থাকে, তাদের ল্যান্ড রেভিনিউ নেওয়া হয় না। আচ্ছা, কারণ গভর্নমেন্ট বলছে তুমি তো মালিকই নাও, তোমার রেভিনিউ আমি কি করে নেব। তার মানে এইভাবেই যাদের মানে 50 বিঘা 100 বিঘা বিভিন্ন জমি যায়, 2 বিঘা 5 বিঘা যাই হোক না কেন, একবার নদী গর্ভে চলে গেল মানে সে নিঃস্ব হয়ে গেল একদম। ওই জন্যই তো বলে মানে আজকে রাজা কালকে ফকির, ওই কথাটা এসছে। নদী ভাঙনে মানুষ যে আজকে পর্যন্ত রাজা ছিল, ভাঙনের ফলে একদম ফকির হয়ে যেতে পারে, বিক্রি হয়ে যেতে পারে, বেশ, এটা একদম ফ্যাক্ট। চলুন।